আজকে দেখার কথা ছিল কি আমাদের ওই ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ এইগুলা। তো এইগুলার আগে এই ভি লুকআপ, এক্স লুকআপ, এইচ লুকআপের মতোই আরও দুইটা ফাংশন আছে, এগুলাকে বলা হয় লুকআপ ফাংশন। ঠিক আছে, এই যে ইন্ডেক্স, ম্যাচ, ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ এই টাইপের ফাংশনগুলোকে বলা হয় লুকআপ ফাংশন। ঠিক আছে, লুকআপ ফাংশন কেন বলা হয়? কারণ এই ফাংশনগুলো আমরা মূলত ইউজ করি কোনো কিছু খোঁজার জন্য। ঠিক আছে, কোনো কিছু লুকআপ করার জন্য, যেহেতু লুকআপ করার জন্য এই ফাংশনগুলো ইউজ করা হয়, এই জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে লুকআপ ফাংশন। ঠিক আছে, তো লুকআপ ফাংশনের আগে দুইটা ফাংশন আছে, যেমন একটা হলো ইন্ডেক্স ফাংশন, একটা হলো ইন্ডেক্স ফাংশন, আর একটা হলো ম্যাচ ফাংশন। ঠিক আছে, একটা হলো ইন্ডেক্স ফাংশন আর একটা হলো ম্যাচ ফাংশন। এই দুইটা ফাংশন অলমোস্ট সেম হইলেও একটা আরেকটার বিপরীত। ঠিক আছে, এই দুইটা ফাংশন একটা আরেকটার বিপরীত। কোনটা কখন ইউজ হয়? ঠিক আছে, কোনটা কখন ইউজ হয়? প্রথমে ধরেন ইন্ডেক্সটা কখন ইউজ হয়। আমরা যখন কোনো একটা ডাটার মধ্য থেকে, ধরেন একটা সিরিয়ালে অনেকগুলা নেম আছে। ঠিক আছে, একটা সিরিয়ালে অনেকগুলা ধরেন নেম আছে, র্যান্ডম কিছু নেম এরকম। পাঁচজন মানুষের নাম দেওয়া আছে, যে একটা নাম, দুইটা নাম, তিনটা নাম, চারটা নাম, পাঁচটা নাম, পাঁচটা মানুষের নাম দেওয়া আছে। এখন এই নামগুলোর মধ্য থেকে আপনি যদি কোনো একটা নাম খুঁজতে চান, ঠিক আছে, আপনি যদি কোনো একটা নাম খুঁজতে চান, এটা আপনি দুইভাবে খুঁজতে পারেন। একটা হলো যে দুইটা মেথড আর কি। একটা হলো ধরেন আপনার কাছে একটা নাম আছে, ঠিক আছে, আপনি মনে মনে একটা নাম আছে, ঠিক আছে, ধরেন কোনো একটা রেস্টুরেন্টের যে ইয়া থাকে, রেস্টুরেন্ট বা কোনো একটা হোটেলের রিসেপশনে যে থাকে, ধরেন কেউ একজন আসলো রিজার্ভেশনের জন্য, যে আমার এরকম একটা রিজার্ভেশন আছে, কত নাম্বারে আছে এটা সিরিয়ালে। তখন আপনার চেক করা লাগবে কি ওই অমুক ব্যক্তির সিরিয়াল নাম্বারটা কত। ঠিক আছে, এই যে সিরিয়াল নাম্বারটা, এটাকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, সিরিয়াল নাম্বার যেটাকে বলি, এটাকেই একটু শুদ্ধ ভাষায় বলা হয় কি ইন্ডেক্স নাম্বার। যে কোনো কিছুতে ইন্ডেক্স নাম্বার মানে হলো কি সিরিয়াল নাম্বার। এখন আমি যদি ইন কেস এই জায়গায় ধরেন একটা ইন্ডেক্স ফাংশন বসাইলাম, ইকুয়াল ইন্ডেক্স, ইকুয়াল ইন্ডেক্স। এখন ইন্ডেক্সের মধ্যে কি চাইছে? একটা অ্যারে চাইছে। ঠিক আছে, ইন্ডেক্সের মধ্যে একটা অ্যারে চাইছে। ধরেন আমরা অ্যারেটা বলে দিলাম। অ্যারে মানে কি? ওই সেম টাইপের অনেকগুলা ডাটা মিলে কি একটা অ্যারে। এই অ্যারেটা বলে দিলাম। এরপর বললাম কি রো নাম্বার। এরপর চাইছে রো নাম্বার। এখানে ধরেন আমি চেক করব যে 4 নাম্বার, উনি বললো যে আমার 4 নাম্বার সিরিয়াল, তো আমি চেক করলাম যে 4 নাম্বার সিরিয়ালে কি আছে কিনা। এরপরে যেটা আছে কলাম নাম্বার, এটা মূলত দিলেও হয় না দিলেও হয় এমন টাইপের একটা ডাটা। ঠিক আছে, জাস্ট কি দিছি, অ্যারেটা ধরায় দিয়ে জাস্ট একটা সিরিয়াল নাম্বার বলে দিছি। কত নাম্বার? 4 নাম্বার। তখন আমি দেখতে পেলাম যে আচ্ছা এই ডাটার মধ্য থেকে 4 নাম্বার সিরিয়ালে কি আছে, এই ফ্র্যাঞ্চিস রিপস, এই যে ফ্র্যাঞ্চিস রিপস। এটা আপনি আবার ওই সেম ভাবে ডিরেক্ট এখানে এরকম নাম্বার না বসায় আপনি ধরেন এখানে কোনো একটা সেল বলে দিলেন, যেমন এই সেলটা আমি বলে দিলাম C4। ঠিক আছে, C4। এখন আপনি C4 এর মধ্যে 0 বসাইলে একটা, C4 এ যদি আপনি 1 বসান প্রথমটা, C4 এ যদি 2 দেন, 5 দেন, 3 দেন, যদি ডাটা না থাকে তখন আসবে নট ফাউন্ড রেফারেন্স। ঠিক আছে, রেফারেন্স নট ফাউন্ড এই টাইপের। তো এটা কেন ইউজ করা হয়? জাস্ট আপনি যেই ডাটাটা খুঁজতেছেন, কোনো একটা ডাটা যখন খুঁজতেছেন, ওই ডাটাটা কত নাম্বার সিরিয়ালে আছে এটার জন্য ইউজ হয়েছে কি ইন্ডেক্স ফাংশন। ঠিক আছে, আরেকটা ফাংশন আছে ম্যাচ ফাংশন। ম্যাচ ফাংশনটা মূলত তাহলে কি ইন্ডেক্স ফাংশনটার বিপরীত। ইন্ডেক্স ফাংশনে আমাকে কি দেখাইছে, আমি একটা নাম্বার দিছি, সিরিয়াল নাম্বার, আর ইন্ডেক্স ফাংশন আমাকে ওই নাম্বারটার মধ্যে ওই সিরিয়াল নাম্বারে কোন ডাটাটা আছে, ওই ডাটাটা মূলত আমাকে কি করছে দেখাইছে, যে আপনি অমুক সিরিয়ালে দেখতে চাইতেছেন, অমুক সিরিয়ালে এই ডাটাটা আছে। আর ম্যাচ ফাংশন হইলো আপনি একটা ডাটা দিয়ে দিবেন, সে আপনাকে ওই সিরিয়াল নাম্বারটা বলে দিবে। ঠিক আছে, দেন এগুলোকে ডিলিট করে দিলাম, বললাম যে ইকুয়ালস ম্যাচ, ইকুয়াল ম্যাচ। এরপর বলছে একটা লুকআপ ভ্যালু, এরপর বলছে কি লুকআপ অ্যারে।
লুকআপ ভ্যালুর জন্য ধরেন আমরা এই সেলটা রাখলাম C4, ঠিক আছে, C4 নামক সেলটা রাখলাম এবং কমা দিয়ে বললাম কি লুকআপ অ্যারে। একটা হলো লুকআপ ভ্যালু, যেই ভ্যালুটা আমরা খুঁজবো, আর একটা হলো লুকআপ অ্যারে, যেই জায়গায় আমরা ভ্যালুটা খুঁজবো। একটা হলো আমার ভ্যালু, আর একটা হলো ওই ভ্যালুটা আমি কোন জায়গায় খুঁজবো। তো ভ্যালুটা ধরেন আমি এই কলামের মধ্যে খুঁজবো, এই C4 এর মধ্যে যেই ভ্যালুটা আমি দিব, এই ভ্যালুটা আমি এই কলামের মধ্য থেকে খুঁজবো, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ম্যাচ টাইপ। ম্যাচ টাইপের ক্ষেত্রে আমরা সবসময় জিরো ইউজ করব। জিরো মানে হলো এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ আমি যেই ডাটাটা এখানে দিব তার সাথে হুবহু এক্সাক্ট ম্যাচ হইতে হবে, এই জন্য এখানে জিরো বা ফলস দেওয়া হয়, ঠিক আছে। তা আপাতত n/a দেওয়া কেন, কারণ এই যে C4 সিলেক্ট করছি, C4 এর মধ্যে কিন্তু কোনো ডাটা নাই। এখন যদি C4 এর মধ্যে আমি কোনো একটা নাম দিয়ে দিই, যেমন কালান, নামও কি বাবা, উইলকারসন, কয় নাম্বারে আছে এটা, 2 নাম্বারে আছে, এটা 2 নাম্বার সিরিয়াল। অন্য একটা নাম যদি এখানে বসাই, কয় নাম্বারে আছে, 4 নাম্বার সিরিয়ালে আছে, ঠিক আছে। অর্থাৎ প্রথম যে ইন্ডেক্স ফাংশনটা মূলত ইউজ হয় যেখানে আপনি ইন্ডেক্স নাম্বার দিবেন, ঠিক আছে। ইন্ডেক্স ফাংশনে আপনি ইন্ডেক্স নাম্বার দিবেন, ও আপনাকে ওই ইন্ডেক্স নাম্বারে কি আছে ওইটা আপনাকে আয়না দেখাবে, ঠিক আছে। ওই ইন্ডেক্স নাম্বারে কি আছে ওই ডাটাটা আয়না দেখাবে। আর ম্যাচ ফাংশন হলো তার উল্টা, এখানে আপনি ডাটা দিবেন, ও আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দিবে। এই যে আমি একটা নাম দিলাম, এই নামটা যে 2 নাম্বার সিরিয়ালে আছে, এই 2টাই কিন্তু এটার ইন্ডেক্স নাম্বার। সেম যদি আমি পাশে একটা ইন্ডেক্সও করি, ধরেন এগুলাকে ডিলিট করে দিলাম, এটা করছি কি দিয়ে, ম্যাচ দিয়ে, ম্যাচ দিয়ে। আর সেম যদি ইন্ডেক্স দিয়ে করি, বলবো কি ইন্ডেক্স ইকুয়াল ইন্ডেক্স, ইকুয়াল ইন্ডেক্স অ্যারে কমা, এখানে ধরেন একটা নাম্বার, এই জায়গায় এখানে যদি আমি 2 দিই, কি আসবে, এই নাম্বারটা আসবে। একটা হলো ম্যাচ ফাংশনে কি হয়, ডাটা দিয়ে আমাকে ইন্ডেক্স নাম্বার দেখায়, আর ইন্ডেক্স ফাংশনে আমাকে ইন্ডেক্স নাম্বার দিলে আমাকে ডাটা দেখায়, ঠিক আছে। এখানে যদি আমি 3 দিই, শো করবে 3 নাম্বার সিরিয়ালে কোনটা আছে। আর এখানে যদি আমি এই নামটা দিই, তাহলে আমাকে এই ইন্ডেক্স নাম্বারটা শো করে, ঠিক আছে। একটা হলো আমার নাম্বারটা শো করে, আরেকটা হলো ওই নাম্বার দিয়ে ইয়ে শো করে, ডাটাটা শো স্যার করে। এখানে ম্যাচে যদি 3 দিয়ে দিই বা 3 জায়গা 4 দিয়ে দিই তাহলে নাম চেঞ্জ হয় না স্যার? না না, এখানে চেঞ্জ হবে না, এটা তো আমার আউটপুট। এই যে 3 যেটা দেখতেছি এটা তো আমার আউটপুট, এখানে তো আমি ডাটা দিতে পারবো না, ঠিক আছে। আপনার যদি এমন লাগে যে আমি 3 দিব, 3 তে কি আছে, 4 দিব, 4 এ কি আছে, তখন ইন্ডেক্স ইউজ করবে। যে ইন্ডেক্সের মধ্যে 5 দিলে 5 এ কি আছে, 4 দিলে 4 এ কি আছে, ওটা শো করবে। এরপর এতে গেলে ইন্ডেক্স আর ম্যাচ ফাংশন এগুলা ইউজ হয়, মাঝে মধ্যে ইউজ হয়, বাট বেশি ইম্পর্টেন্ট যেটা ওটা হলো ভি লুকআপ, এইচ লুকআপ আর এক্স লুকআপ, ঠিক আছে। এগুলো হলো লুকআপ ফাংশন। একটা হলো আমাদের ভি লুকআপ, আরেকটা হলো এইচ লুকআপ, আর একটা এক্স লুকআপ, ঠিক আছে। নয়েজ আসতেছে মনে হয়। একটা হলো ভি লুকআপ, আর একটা এইচ লুকআপ, আর একটা এক্স লুকআপ। তো এই তিনটা ইউজ হয় কখন কখন। ভি লুকআপ বলতে মূলত বোঝায় হলো ভার্টিক্যাল লুকআপ, যেটা আমরা ভার্টিক্যালি টেবিল থাকলে তখন সার্চ করি, ঠিক আছে। ভার্টিক্যালি বলতে যখন কলাম ওয়াইজ আমাদের ডাটাগুলো থাকে, ঠিক আছে, কলাম ওয়াইজ যখন ডাটা থাকে, যেমন ধরেন যেগুলো আমার কলাম ওয়াইজ ডাটা থাকে। আর এইচ লুকআপ ইউজ করি হরাইজন্টাল লুকআপের জন্য, ঠিক আছে। একটা হলো ভার্টিক্যাল লুকআপ আর একটা হরাইজন্টাল লুকআপ। যখন আমার রো বরাবর ডাটাগুলো থাকে তখন আমি এই হরাইজন্টাল লুকআপটা ইউজ করতে পারি। আরেকটা হলো এক্স লুকআপ। এক্স লুকআপ হলো আপনি যে কোনো টাইমে ইউজ করতে পারেন, ওটার সাথে কলামের কোনো সম্পর্ক থাকে না, ঠিক আছে। ভি লুকআপ আর এইচ লুকআপের একটা মিক্স আপ টাইপের, ঠিক আছে। এক সেকেন্ড, ডেমো ডাটা ফর ভি লুকআপ, কই ডেমো ডাটা,
চাইলাম কি দিল এক্সেল ফাইলে দিয়ে দিছে সেখান থেকে আমরা ডাটাটা কপি করে নিই এটাকে আমাদের শীটের মধ্যে রেখে দিই ঠিক আছে তো এখানে ধরেন কিছু প্রোডাক্ট আইডি দেওয়া আছে তারপর প্রোডাক্টের নেম দেওয়া আছে তারপর ক্যাটাগরি দেওয়া আছে এবং প্রাইস দেওয়া আছে এখন যদি ইন কেস আপনার যখন অনেকগুলা ডাটা থাকে আমি ইন্ডেক্স অথবা ম্যাচের মধ্যে তো একটা কলাম থেকে ডাটা আনতে পারতেছি যখন আপনার অনেকগুলা কলামের ডাটা প্রয়োজন হবে যেমন আপনার কাছে যদি প্রোডাক্ট আইডিগুলো থাকে যে 201 202 203 204 205 এরকম তো আপনার কাছে একটা প্রোডাক্ট আইডি থাকলে আপনি ওই প্রোডাক্ট আইডিটা দিয়ে ওই প্রোডাক্টটা কি কিবোর্ড ওটা কোন ক্যাটাগরি কোন প্রাইস কত এই জিনিসটা বের করতে পারবেন এটাকে বলা হয় ভি লুকআপ ঠিক আছে যেহেতু আমার ডাটাগুলা ভার্টিক্যালি আছে কলাম অনুযায়ী সেটা বের করার জন্য আমরা এটাকে এই যে উপরে যে হেডিংটা আছে এটাকে ধরেন আমরা একটু একপাশে রাখি নিই যেখানে আমরা ভি লুকআপ করব ধরেন এইখানে ঠিক আছে ধরেন এই ডাটাটা আমরা দেখতেছি না এখানে অনেক বড় ডাটা থাকবে তো ধরেন এই ডাটাটা আমরা দেখতেছি না ঠিক আছে ওই সম্পূর্ণ ডাটা না দেখে আমরা জাস্ট এইখানে সিঙ্গেল একটা ডাটা দেখব যেটা আমরা বের করতে চাই যে ডাটাটা আমরা বের করতে চাই তার জন্য ধরেন প্রথমে একটা কাজ করি এই যে সিরিয়াল নাম্বারটা আছে না এটাকে লিস্ট আকারে নিয়ে ফেলি তাহলে সুবিধা হবে ঠিক আছে লিস্ট আকারে নিতে পারি না আমরা এখানে এসে কি করব বলবো ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন লিস্ট সোর্স দিব কোন জায়গায় এই যে প্রোডাক্ট আইডিগুলো ওকে প্রোডাক্ট আইডির কি একটা লিস্ট হয়ে গেছে এখান থেকে এখন আমরা প্রোডাক্ট আইডি সিলেক্ট করতে পারি ঠিক আছে এখন আমার দরকার যে প্রোডাক্ট আইডিটা আমরা এখানে সিলেক্ট করব ওই প্রোডাক্ট আইডিটার প্রোডাক্ট নেম ক্যাটাগরি এবং প্রাইস প্রোডাক্ট আইডি ক্যাটাগরি প্রোডাক্ট নেম ক্যাটাগরি এবং প্রাইস তার জন্য কি করব বলবো ইকুয়াল ভি লুকআপ তারপর ট্যাব ইকুয়াল ভি লুকআপ তারপর কিবোর্ডের ট্যাব বাটন ঠিক আছে এরপর বলছে কি লুকআপ ভ্যালু মানে হলো যে ভ্যালুটা আমরা খুঁজতে চাইতেছি ঠিক আছে লুকআপ ভ্যালু যেই ভ্যালুটা আমরা খুঁজবো কোন ভ্যালুটা খুঁজবো এই যে প্রোডাক্ট আইডি এই জিনিসটাই তো আমরা খুঁজবো যে এই সেলের মধ্যে যেই ডাটাটাই থাকবে ওই ডাটাটাই তো মূলত আমরা খুঁজবো এরপর বলছে টেবিল অ্যারে যেহেতু আমাদের অনেকগুলা ডাটা থাকবে অনেকগুলো কলাম থাকবে প্রোডাক্ট নেম ক্যাটাগরি প্রাইস এগুলাকে আমরা এই যে টেবিল আকারে আছে এই টেবিলটা সিলেক্ট করে দিব ঠিক আছে এই টেবিলটা সিলেক্ট করে দিব আপনারা উপরে হেডিং সহ রাখতে পারেন অথবা হেডিং ছাড়াও রাখতে পারেন সমস্যা নেই ঠিক আছে ছাড়া রাখলেই হবে যেহেতু আমরা হেডিং অলরেডি এখানে বসায় নিছি এরপর করতে হবে কি আবার কমা দেওয়ার পরে বলছে কি কল ইনডেক্স নাম্বার ঠিক আছে কল ইনডেক্স নাম্বার এই কল ইনডেক্স নাম্বার মানে হলো কলাম ইনডেক্স নাম্বার ঠিক আছে কলাম ইনডেক্স নাম্বার অর্থাৎ আমি যে প্রোডাক্ট আইডিটা ধরে খুঁজবো প্রোডাক্ট আইডিটা ধরে এই টেবিলের কত নাম্বার কলাম আমি খুঁজতে চাইতেছি ঠিক আছে এই টেবিলের কত নাম্বার কলাম আমি খুঁজতে চাইতেছি তো এগুলোকে সে বাই ডিফল্ট একটা ইনডেক্স নাম্বার দিয়ে নেয় যেমন এটার ইনডেক্স নাম্বার হলো 1 এটা 2 এটা 3 এটা 4 এখন আমি প্রোডাক্ট আইডি ধরে প্রোডাক্ট নেম দেখতে চাইতেছি প্রোডাক্ট নেমের ইনডেক্স নাম্বার কত 2 যদি আমি ক্যাটাগরি দেখতাম তখন ইনডেক্স নাম্বার হইতো কত 3 যখন প্রাইস দেখতাম তখন ইনডেক্স নাম্বার হইতো 4 ঠিক আছে তো এই জন্য আমরা এখানে কি করব কই ফর্মুলা কই আমার এই যে ফর্মুলা বলছে কলাম ইনডেক্স নাম্বার তো প্রোডাক্ট নেমের জন্য কলাম ইনডেক্স নাম্বার কত হবে 2 ঠিক আছে এরপরে বলছে ওই যে রেঞ্জ লুকআপ অর্থাৎ আমাকে এক্সাক্ট ম্যাচ চাই নাকি অ্যাপ্রক্সিমেট ম্যাচ মানে কাছাকাছি হইলেও হবে তো আমরা এই জায়গায় অলওয়েজ এক্সাক্ট ম্যাচ ইউজ করব ঠিক আছে এখানে ফলস ইউজ করতে পারেন 0 ইউজ করতে পারেন অথবা খালিও রাখতে পারেন অথবা লিখেও দিতে পারেন লিখে দিলে সমস্যা নেই ফলস
ঠিক আছে, কি আসছে? প্রিন্টার, অর্থাৎ 205 নাম্বার প্রোডাক্টটা কি? এই যে 205 প্রিন্টার। এখন যদি আমি অন্য কোনো প্রোডাক্ট দরকার হয়, এখানে 203 কিবোর্ড, এটাকে সেন্টারে রাখি নাহলে দেখা যাইতেছে না। হ্যাঁ, 203 কিবোর্ড, 205 204 কি মনিটর, 202 মাউস। সেম ভাবে আমরা এখন কি করতে পারি? এই ক্যাটাগরি বের করতে পারি, প্রাইস বের করতে পারি। ক্যাটাগরি বের করার জন্য কি করব? বলবো ইকুয়ালস ভি লুকআপ, সেম ভাবে ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু একটাই, এই প্রোডাক্ট আইডি, লুকআপ ভ্যালু, তারপর বলছে কি টেবিল অ্যারে, সেম ভাবে টেবিলটা সিলেক্ট করে দিব। এরপর বলবো কি কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার ছিল 2, এখানে কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? 3। ঠিক আছে, এরপর ফলস। ঠিক আছে, কোন ক্যাটাগরি? অ্যাক্সেসরিজ ক্যাটাগরি। সেম ভাবে প্রাইজের ক্ষেত্রে গিয়ে বলবো কি ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু, তারপর বলবো টেবিল অ্যারে, টেবিল অ্যারে, এরপর বলবো কলাম ইন্ডেক্স নাম্বার। প্রাইজের জন্য কলাম ইন্ডেক্স নাম্বার কত? 1 2 3 4। ঠিক আছে, কলাম ইন্ডেক্স নাম্বার 4, ফলস, তারপর ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার, তারপর ফলস, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ লাগবে। ঠিক আছে, এখন দেখেন, এখন কিন্তু আমার এই পাশে যে ডাটা, এটা আর দেখা দরকার নেই। ঠিক আছে, এখন আমি এই জায়গা থেকে কি সম্পূর্ণ ডাটা দেখতে পারতেছি। কোনটা দরকার? একটা হলো যে সব ডাটা আমার একসাথে টেবিল আকারে শো করতেছে, আরটা হলো ওই টেবিল থেকে আমি স্পেসিফিক কোনো একটা রো উঠায় আইনা দেখতে পারতেছি। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রো দেখতে পারতেছি। ঠিক আছে, এইটাকে বলা হয়েছে কি? এটাকে বলা হয়েছে ভি লুকআপ, ভি লুকআপ। ঠিক আছে, অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ। যখন কলাম ওয়াইজ অনেকগুলো ডাটা থাকবে, ওইখান থেকে আপনি এই ভি লুকআপের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক ডাটা দেখতে পারেন। এখানে যেমন অল্প কিছু ডাটা ছিল বিধায় লিস্ট তৈরি করে নেওয়া হয়েছে। যখন অনেক বেশি ডাটা থাকবে তখন তো লিস্ট তৈরি করা যাবে না, তখন তৈরি করা যাবে, তখন লিস্ট তৈরি করেও লাভ নাই। যখন অনেক ডাটা থাকবে তখন এই লিস্টও তো অনেক বড় হয়ে যাবে, এই জন্য তখন এখানে লিস্ট ইউজ না করে ম্যানুয়ালি টাইপ করা হয় কোনো ডাটা। ঠিক আছে, ঠিক আছে, এই যে এটাই যখন বলবে যে একটা টেবিল থেকে আপনাকে স্পেসিফিক ডাটা যখন তুলে নিয়ে আসতে বলবে, তখন বুঝতে পারবেন যে এখানে ভি লুকআপ করতে বলছে। ঠিক আছে, এটার অ্যাডভান্স কি? এটার জাস্ট এই প্রসেসটাই আপনার এবার যে কোনো টেবিলের মধ্যে এবার এটাকে অ্যাপ্লাই করেন, আরও বড় বড় ডাটা। চ্যাট জিপিটিকে বলেন যে আরও বড় ডাটা দিতে, লার্জ ডাটা থেকেও কোনো কিছু গ্র্যাব করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, প্রসেস সেম, যত বড় টেবিলই হোক আপনার প্রসেসটা সেম। আপনাকে দেখতে হবে জাস্ট টেবিল অ্যারে, লুকআপ ভ্যালু কোনটা আছে, টেবিল অ্যারে কোনটা আছে, এরপর কলাম ইন্ডেক্স নাম্বার কত আছে, এরপরে আপনার রেঞ্জ লুকআপটা। ঠিক আছে, এরপর টেবিল যত বড় হোক সমস্যা নেই, আপনি সেম প্রসেসে দেখবেন সব ডাটা আপনি খুঁজে পাইতেছেন। ঠিক আছে, এরপরে হলো আপনার এটা তো গেল যখন টেবিলগুলো এই টাইপের থাকবে, মানে কলাম ওয়াইজ থাকবে। তো যখন আমার টেবিলগুলো রো ওয়াইজ থাকবে, ঠিক আছে, রো ওয়াইজ মানে কি? এগুলোকে ট্রান্সপোজ করলে যেমন হয়, তখন আপাতত এটাকে জাস্ট কপি করে নতুন একটা শিটের মধ্যে রাখলাম এমনভাবে যে পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ করে রেখে দিলাম, পেস্ট স্পেশাল থেকে ট্রান্সপোজ করে রেখে দিলাম, আর এগুলোকে বললাম টেক্সট অ্যালাইন লেফট। এই টাইপের। ঠিক আছে, যখন ডাটাগুলো আমার রো ওয়াইজ থাকবে, ঠিক আছে, সেম টেবিলই এগুলা যেমন কলাম ওয়াইজ আছে, ডাটাগুলা কলাম ওয়াইজ আছে, আর এগুলা আছে কি ডাটাগুলা রো ওয়াইজ। ঠিক আছে, এগুলাতে ডাটাগুলো আছে কি রো ওয়াইজ। এইভাবে যখন থাকবে
তখন যেটা ইউজ হয় ওটার নাম হলো এইচ লুকআপ। ঠিক আছে, তখন ইউজ হয় এইচ লুকআপ। এইচ লুকআপ ইউজ করার জন্য ফরম্যাটটা সেম। ঠিক আছে, ফরম্যাটটা একদম সেম, জাস্ট এইচ লুকআপের মধ্যে আপনার আছে কি কলাম ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, এক্স লুকআপের মধ্যে আছে আপনার কলাম ইন্ডেক্স নাম্বার, আর সরি কই যেন এক্স লুকআপ না, ভি লুকআপের মধ্যে আছে আপনার কলাম ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, আর এইচ লুকআপের মধ্যে থাকে হলো আপনার রো ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, এগুলো একটা রো, এই রো অনুযায়ী কি রো ইন্ডেক্স নাম্বার। তো রো ইন্ডেক্স নাম্বার ধরে বের করার জন্য ধরেন এখানে আমরা সেম ভাবে একটা বের করে নিলাম, এটাকে কপি করে এখানে ধরেন পেস্ট করে নিলাম, এখানে দেখতে যাবো। ঠিক আছে, এখানে কপি করে এখানে পেস্ট করে নিলাম। এখন প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির জন্য আমরা ওই সেম ভাবে একটা বানিয়ে নিলাম, ধরেন ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন লিস্ট সোর্স এগুলা। এরকম। এরপর প্রোডাক্ট নেমের ক্ষেত্রে ইউজ করব কি এইচ লুকআপ। এইচ লুকআপ এটা ছিল কি ভি লুকআপ, আরটা হলো কি এইচ লুকআপ। এখন এইচ লুকআপের মধ্যেও সেম বলছে কি আমার লুকআপ ভ্যালু, প্রথম ভ্যালুটা কিন্তু সেম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা, এখানে প্রোডাক্ট আইডি। ঠিক আছে, অর্থাৎ প্রোডাক্ট আইডি ধরে খুঁজে বের করব। এরপর হলো আমার টেবিল অ্যারে। ঠিক আছে, টেবিল অ্যারে মানে কি ওই টেবিলটা, যে টেবিলটা থেকে আমরা খুঁজতে যেতেছি। এরপরে বলছে আমার রো ইন্ডেক্স নাম্বার, ওইখানে ছিল আমার কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে আছে আমার রো ইন্ডেক্স নাম্বার। এই যে টেবিলটা এটাকে সে এরকম রো ওয়াইজ ভাগ করছে, এই যে একটা রো, রো 2 3 এবং 4। তো প্রোডাক্ট নেমের জন্য আমার রো ইন্ডেক্স নাম্বার কত হবে 2। ঠিক আছে, এই যে এই রোটা রো ইন্ডেক্স নাম্বার কত 2 বললাম 2। এরপরে রেঞ্জ লুকআপ ফলস। ঠিক আছে, রেঞ্জ লুকআপ সবসময় কি থাকবে ফলস থাকবে। ঠিক আছে, এটা দিলেও হয় না দিলেও হয়। ফলস। ঠিক আছে, রেঞ্জ লুকআপ ফলস। এরপরে বলছে আমার ক্যাটাগরি। ক্যাটাগরির ক্ষেত্রে রো ইন্ডেক্স নাম্বার কত হবে, রো ইন্ডেক্স নাম্বার হবে 1 2 3। ঠিক আছে, রো ইন্ডেক্স নাম্বার কত 3। সেম ভাবে এখানে এসে বলবো ইকুয়াল এইচ লুকআপ, লুকআপ ভ্যালু, তারপর বলছে কি টেবিল অ্যারে। ঠিক আছে, টেবিল অ্যারে, তারপর হলো কি আমার রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার কত 1 2 3, 3 নাম্বার রো ইন্ডেক্স নাম্বার। এরপর বলছে কি আমার রেঞ্জ লুকআপ ফলস। ফলস। প্রাইজের ক্ষেত্রে ইকুয়াল এইচ লুকআপ, তারপর লুকআপ ভ্যালু, তারপর টেবিল অ্যারে। ঠিক আছে, তারপর টেবিল অ্যারে, তারপর রো ইন্ডেক্স নাম্বার 1 2 3 4, 4 নাম্বার রোটা। ঠিক আছে 4। এরপর বলছে কি রেঞ্জ লুকআপ ফলস। এই যে আমার এই যে ডাটাগুলা যেটা রো অনুযায়ী ছিল, এখান থেকে কি আমার এখন প্রোডাক্ট আইডি চলে আসছে। ঠিক আছে, প্রোডাক্ট আইডি ধরে কি আমি বের করতে পারবো। আর এটাকে চাইলে শর্টকাট, এখানে যে বারবার আমাদের ফর্মুলা লেখা লাগছে না, প্রত্যেকবার ফর্মুলা এরকম লেখা লাগছে। এটাকে যদি চান যে ফর্মুলা না লিখে, ধরেন এগুলোকে আমি এখন ডিলিট করে দিলাম, এই দুটাকে ডিলিট করে দিলাম। এখন এইটাকে ধরে যদি টান দেই তাহলে ক্যাটাগরি আসছে না, বাট এখানে একটু সমস্যা হয়, দেখি এখানে হয়েছে কিনা। যদিও কাজ করছে বাট প্রপারলি না। ঠিক আছে, এখানে একটা সমস্যা হয়েছে যে আমরা যখন টান দিছি ধরে, এখান থেকে ধরে যখন এইভাবে রেফারেন্স ধরে টান দিছি, তখন এই যে টেবিল অ্যারেটা আমরা সিলেক্ট করছিলাম না A2 থেকে D6, যখন আমরা টান দিব তখন কিন্তু আমার এই সিলেকশনটাও সামনে চলে যাবে। ঠিক আছে, সিলেকশনটাও কিন্তু টেবিল অ্যারে ধরে সামনে চলে আসবে। কিভাবে, এই যে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখেন আমার সিলেকশন কত হয়ে রয়েছে B2 থেকে E6, এই দেখেন B2 থেকে E6, এইতে কিন্তু কোনো ডাটাই নেই। আবার যদি প্রাইজে যাই,
C2 থেকে F6, C2 থেকে DEF, এই যে এগুলোতে কোনো ডাটাই নেই, এগুলো সিলেক্ট হয়ে আছে। তো এটা প্রপার ওয়ে না। প্রপার ওয়ে কীরকম? প্রপার ওয়ে হলো আপনার যদি আপনি টান দেন, ইন কেস যে আমি টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে ফেলবো, তার জন্য আপনার এই যে লুক আপ ভ্যালু, এই জিনিসটাকে কি করতে হবে? লক করে নিতে হবে। এই জিনিসটাকে লক করে নিতে হবে। এই যে টেবিল অ্যারে, এটাকেও লক করে নিতে হবে। ঠিক আছে, লক কীভাবে করবো? ওই যে কিবোর্ডের F4 প্রেস করে, ঠিক আছে, G5 আমার যে প্রোডাক্ট আইডিটা আছে, এই G5 সেলের G আর 5 এর মাঝখানে মাউসের কার্সরটা রেখা কিবোর্ডের F4 প্রেস করব, তাহলে কি এটা লক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা লক হয়ে যাবে। সাইফুল সাহেব বলেন। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যখন লক করব, হ্যাঁ, এটা কি একটু আমাকে একটু ব্যাকে যান প্লিজ। হ্যাঁ, একটু ইয়েতে যান, আপনার ফর্মুলাটা একটু ইয়ে করেন। এটা কি মার্ক করতে হবে? মার্ক বলতে সাপোজ টু বি আপনি এই জিনিসটাকে এখন আনলক করে দেন, জিনিসটাকে একটু আনলক করেন। এই যে এটা তো এখন আনলক অবস্থায় আছে, তাই তো? আমি যখন এটাকে লক করতে যাব, এটা F4 বা F4 এর কথা বললেন, এটা কি মানে আমি কার্সর দিয়ে মার্ক করে F4 প্রেস করব নাকি কার্সর দিয়ে করতে পারেন, মাউস দিয়েও করতে পারেন, যে কোনো জায়গায়। আপনাকে জাস্ট কার্সরটা যেই সেলটা লক করবেন, যেমন G5 সেলটা লক করব, এই G আর 5 এর মাঝখানে জাস্ট কার্সরটা রাখতে হবে। এবার আপনি মাউস দিয়ে রাখেন বা কিবোর্ড দিয়ে রাখেন, ওটা এক জায়গা থেকে রাখলেই হয়। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি একেবারে মার্ক করলেন না, এখন আছে মধ্যখানে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা কি একদম ওই যে মাউস টেনে ধরে মার্ক করে রাখতে হবে নাকি পরে F4 প্রেস করতে হবে নাকি? না না, জাস্ট মাউসটা রেখা সিলেক্ট করছি, এখন আমি জাস্ট হাত ছেড়ে দিছি, এখন জাস্ট F4 প্রেস করব, দুইটা ডলার একসাথে চলে আসবে। এটা আচ্ছা আচ্ছা, তার হ্যাঁ, ম্যানুয়ালি যদি আপনি আগে পরে এরকম ডলার বসান না, যে জি এর আগে একটা ডলার বসাইলাম, 5 এর আগে একটা ডলার বসাইলাম, এটাও লক হয়। এটাই জাস্ট শর্টকাটে F4 প্রেস করলে হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ওই যে ভাই আরেকটা ইয়ে আছে আপনার, ওই যে এক্সেলের একটা ফর্মুলা আছে, অর্থাৎ আমি কালার ফরম্যাটিং এর উপরে এটা করা হবে আর কি, যে রেড কালার হলে আপনার একটা একটা জিনিস নির্দেশনা দিবে, বা গ্রিন কালার আরেকটা জিনিস নির্দেশনা দিবে ফিল্টারের ক্ষেত্রে আর কি। এটা কন্ডিশনাল ফরম্যাটিং এ সম্ভবত আমার লাস্ট মনে যতটুকু আছে আর কি, এটা আমাদের কোম্পানিতে আপনার ওই যে ড্রাইভারদের অ্যাটেন্ডেন্স এর ব্যাপারে রিপোর্ট করার জন্য ওই ফরম্যাটটি ইউজ করতে হয়। আচ্ছা, ওটা কন্ডিশনাল করা যায়, ঠিক আছে, দেখব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো মিঠুন সাহেব বলুন কিছু। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওই যে ল্যাপটপের ক্ষেত্রে মনে হয় উইন্ডোজ তারপরে F4 দিতে হয়, শুধু F4 হয় না। আচ্ছা, ওটা উইন্ডোজ না, ওখানে ফাংশন নামে একটা কি থাকে ল্যাপটপে, ঠিক আছে, ফাংশন F4, তাই না? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপের ওই ফাংশন কিটা দেওয়া হয় ফাংশন কিগুলোকে ইউজ করার জন্য। নরমালি ফাংশন কিগুলো ল্যাপটপে দিলে ওই ভলিউম বাড়ে ভলিউম কমে ওই কাজগুলো করে। তো যখন ফাংশন কি সহ প্রেস করেন তখন ওটা মূলত অ্যাকচুয়ালি ফাংশনের কাজ করে। আচ্ছা, তাহলে আমি ফাংশন F4 দিই। ল্যাপটপের ক্ষেত্রে ফাংশন প্লাস F4, ঠিক আছে। শুধুমাত্র F4 এর ক্ষেত্রে মনে হয়, ল্যাপটপের ক্ষেত্রে আপনার ফাংশন কিগুলো ইউজ করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ল্যাপটপে এরকম যে একটা ফাংশন কি দেওয়া থাকে, ওই ফাংশন কি সহ প্রেস করা লাগে, ঠিক আছে। তো এখানে কি করছি, এরপর এখন যখন আমার ডাটাটা লক করা আছে, এখন যদি আমি এটাকে টান দেই, আমার যে সিলেকশনে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে, আমার সিলেকশনে কিন্তু কোনো সমস্যা হবে না। এখন আমি জাস্ট কি করি, ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এই ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমার বারবার মানে ওই টেবিল সিলেক্ট করা পুরাটা ইয়া সিলেক্ট করে এই কাজটা করা লাগতেছে না, ঠিক আছে। এখন যদি এগুলাতে আমি ক্লিক করি, দেখেন আমার সিলেকশন কিন্তু এই সেম জায়গায় আছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রাইস। এখানে যদি প্রাইসে গিয়ে সিলেক্ট করি, এই যে একই টেবিল, ঠিক আছে। যখন ড্র্যাগ এন্ড ড্রপ করবেন যে কোনো জায়গায়, এটা শুধু ভিলুকআপ এইচলুকআপের ক্ষেত্রে না, যে কোনো জায়গায় যখন ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, মানে এরকম রেফারেন্স ধরে টান দিবেন, তখন খেয়াল রাখবেন যে আমার ওই রেফারেন্সটা কিছু জায়গায় লক করা লাগে কিনা, কারণ অনেক সময় এরকম রেফারেন্স অনুযায়ী দেখবেন সিলেকশন অনেক আগে চলে যায়, ঠিক আছে। এখন
এভাবে আপনি ভি লুকআপ ইউজ করতে পারেন, এইচ লুকআপ ইউজ করতে পারেন। এখন ভি লুকআপ আর এইচ লুকআপের সাথে আরেকটা ফাংশন বলছিলাম কি, এক্স লুকআপ, ঠিক আছে। এখন এই এক্স লুকআপটা কিন্তু অনেক সময় না, ম্যাক্সিমাম সময়ই এক্সেলের মধ্যে ডিফল্ট দেওয়া থাকে না, ঠিক আছে। এক্সেলে ডিফল্ট পাওয়া যায় না। আমরা যদি এখানে সার্চ করি যে ইকুয়াল এক্স লুকআপ, ইকুয়াল এক্স লুকআপটা পাওয়া যায় না। তো এক্স লুকআপ যদি না পাওয়া যায় তখন কি করব, এই যে এক্স লুকআপটা এক্সট্রা ভাবে অ্যাড করে নেওয়া লাগে, ঠিক আছে। এক্স লুকআপটা এক্সট্রা ভাবে অ্যাড করে নেওয়া লাগে। এক্স লুকআপটা অ্যাড করার জন্য আমাদের দরকার হয় একটা, কি বলে এটাকে, অ্যাড-ইন বলা হয়, ঠিক আছে। এটাকে একটা অ্যাড-ইন বলা হয়। এই অ্যাড-ইনটা অ্যাড করে নেওয়া লাগে, ঠিক আছে। এটা গুগলে পাওয়া যায়, যেমন এক্স ফাংশন এক্সেল অ্যাড-ইন, এটা মনে হয় ডিএনএ এক্স ফাংশন, এক্সেল ডিএনএ এক্স ফাংশন ভার্সন 5 বিটা, ঠিক আছে। দেখি এটা কাজ করে কিনা। এটা যদি কাজ করে তাহলে লিঙ্কটা দিয়ে দিব না। এখান থেকে আপনি এই দুইটা যে কোনো একটা ডাউনলোড করতে পারেন, দুইটা সেম। একটা হলো স্পেসিফিক করা 64 বিটের জন্য, আরেকটা সব উইন্ডোজের জন্য, ঠিক আছে। ধরেন একটা কাজ না করলে আরেকটা ডাউনলোড করবেন, ঠিক আছে। প্রথমটা আমরা এখানে ডাউনলোড দিয়ে ট্রাই করি, ঠিক আছে। এই যে এক্সেল ডিএনএ এক্স ফাংশনস ডট এক্সএলএল, ঠিক আছে। এগুলো হলো অ্যাড ইন ফাংশন, এক্সট্রা কিছু ফাংশন অ্যাড করার জন্য এক্সেলের মধ্যে। এবার একটা ফাংশন যে, মানে সরি, অ্যাড ইন যে ডাউনলোড করলাম, এই ডাউনলোডটা আমরা এখানে অ্যাড করব কিভাবে। এটাকে অ্যাড করার জন্য এই যে ফাইলে যাবেন, ফাইল থেকে দেখবেন অপশনস নামে একটা অপশন আছে, ঠিক আছে। ফাইল থেকে অপশন, এই অপশনের মধ্যে দেখবেন এই যে অ্যাড ইন লেখা আছে, এটার মধ্যে অ্যাড ইন লেখা আছে। এই অ্যাড ইনের মধ্যে এই যে নিচে ম্যানেজ এক্সেল অ্যাড-ইনস, ম্যানেজ এক্সেল অ্যাড-ইনস, এখান থেকে গো, এখান থেকে কই রাখছিলাম, ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এই যে এটাকে জাস্ট অ্যাড করে দিলে অটোমেটিক চেকমার্ক চলে আসছে। না থাকলে এটাকে চেকমার্ক করে দিবেন, ঠিক আছে। এক্সেল ডিএনএ এক্স ফাংশনস চেকমার্ক করে বলবেন ওকে, ঠিক আছে। একটু টাইম নেবে। আচ্ছা, এই যে হয়ে গেছে মনে হয়। এখন যদি আমরা সার্চ করি এক্স লুকআপ, এই দেখেন এখন কিন্তু এক্স লুকআপ ফাংশন চলে আসছে। এই যে এক্সট্রা যে এক্স ফাংশনটা, এই এক্স ফাংশনটা আমরা ওই অ্যাড-ইনের থেকে পাইতেছে, ঠিক আছে। মাত্র যে অ্যাড-ইনটা অ্যাড করলাম, সেই অ্যাড-ইনের থেকে পাইতেছে, ঠিক আছে। সেই অ্যাড-ইনের থেকে পাইতেছে। এটাকে ইউজ করব কিভাবে, এটাকে ইউজ করার জন্য আমাকে যে কলাম ইন্ডেক্স নাম্বার ছিল, ভি লুকআপের ক্ষেত্রে কলাম ইন্ডেক্স নাম্বার, এইচ লুকআপের ক্ষেত্রে রো ইন্ডেক্স নাম্বার। এটাতে প্রবলেমটা হয় কি, ইন কেস আমার এই যে ডাটাটা আছে, এখানে যে ডাটাটা আছে আমার, ধরেন প্রোডাক্ট নেম এবং ক্যাটাগরি এবং প্রাইস, এর মাঝখানে আমার হুট করে একটা নতুন কিছু অ্যাড করা দরকার পড়লো, একটা কলাম আমি অ্যাড করলাম। অ্যাড করে এখানে বললাম কি বলতে পারি, যেমন কোয়ান্টিটি, যেমন কোয়ান্টিটি অ্যাড করে দিলাম এখানে 1 2 4, এরকম কিছু একটা কোয়ান্টিটি অ্যাড করলাম। ইন কেস টেবিলটা চেঞ্জ করার প্রয়োজন হইল। এখন আমি যখন ইয়াতে যাব, ওই ভি লুকআপে যাব, আমার কিন্তু কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আগে ধরেন ক্যাটাগরির কলাম ইন্ডেক্স নাম্বার ছিল কত, 1 2 3, এখন ওর কলাম ইন্ডেক্স নাম্বার হয়ে গেছে 4, ওর কলাম ইন্ডেক্স নাম্বার হয়ে গেছে 5। তো এখানেও কিন্তু সেম জিনিস হয়েছে, দেখেন ক্যাটাগরির জায়গায় চলে আসছে কি কোয়ান্টিটি, প্রাইজের জায়গায় চলে আসছে আমার ক্যাটাগরি। সমস্যা না? সেম ইয়ের ক্ষেত্রেও, এইচ লুকআপের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা রো বা কলাম ইনসার্ট করি, আমার ওই ডাটা কিন্তু সমস্যা হয়ে যায়, যে ক্যাটাগরি চলে আসছে 0 আর প্রাইস চলে আসছে ইলেকট্রনিক্স। তো এই সমস্যাটা হলো কিসের জন্য, ওই যে রো ইন্ডেক্স নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বার ধরে রাখা হয়েছে এই জন্য। তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কি করতে হবে, কলাম ইন্ডেক্স নাম্বার বা রো ইন্ডেক্স নাম্বার প্রয়োজন হয় না, ঠিক আছে। কলাম ইন্ডেক্স নাম্বার বা রো ইন্ডেক্স নাম্বার প্রয়োজন হয় না, এমন একটা কিছু দরকার। ওই জিনিসটা হলো কি এক্স লুকআপ, ঠিক আছে। ওই জিনিসটা হলো এক্স লুকআপ। এক্স লুকআপের জন্য ধরেন এই টেবিলটা কপি করে নিলাম, টেবিলটা কপি করে রেখে দিলাম এখানে। এরকম, ঠিক আছে। এখন
সেম ভাবে প্রোডাক্ট আইডি এটাকে নিয়ে এক সাইডে এখানে যেখানে দেখবো, এটা নর্মালি অনেক দূরে থাকে বা অন্য কোনো শিটে থাকে, আমরা এক শিটের মধ্যে রাখলাম। এটা চাইলে সেই শিটই থাকে। এখন এখানে ফার্স্টে কি বানাই নিলাম, একটা ডাটা ভ্যালিডেশন লিস্ট সোর্স বানাই নিলাম, ঠিক আছে, তো লিস্ট বানাই নিলাম। এরপরে এই যে প্রোডাক্ট নেমটা এখন আমি আনবো, এই জায়গায় আমি ইউজ করব এক্স লুকআপ, ঠিক আছে, এই জায়গায় আমি ইউজ করব কি এক্স লুকআপ। এক্স লুকআপের ক্ষেত্রে আমাকে ফার্স্টে তো একই দিতে হয় লুকআপ ভ্যালু, ঠিক আছে, ফার্স্টে লাগে কি লুকআপ ভ্যালু। এরপর বলছে লুকআপ অ্যারে, অর্থাৎ লুকআপ ভ্যালুটা কোন অ্যারের মধ্যে আছে। লুকআপ ভ্যালু হলো কি প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি আছে কোথায়, এই অ্যারের মধ্যে, ঠিক আছে। এরপর কমা দিয়ে চাইছে কি রিটার্ন অ্যারে, ঠিক আছে, এরপর চাইছে রিটার্ন অ্যারে। একটা হলো যেখানে আমি এই লুকআপ ভ্যালুটা খুঁজবো, আর একটা হলো এই বরাবর আমি কোন অ্যারেটা দেখতে চাইতেছি। ধরুন আমি এখানে প্রোডাক্ট নেম দেখতে চাইতেছি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ এন্টার মনিটর। এরপর হচ্ছে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটির ক্ষেত্রে সেম বলবো যে ইকুয়াল এক্স লুকআপ, তারপর আমার লুকআপ ভ্যালু, তারপর লুকআপ অ্যারে, অর্থাৎ এটা আমি কোন জায়গায় খুঁজবো এই জায়গায়। তারপর বলছে রিটার্ন অ্যারে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটির অ্যারে। এখানে কিন্তু আমি মানে কোনো ইন্ডেক্স নাম্বার দিতেছি না, কলাম ইন্ডেক্স নাম্বার রো ইন্ডেক্স নাম্বার কোনোটাই দিতেছি না, ডিরেক্ট একদম ওই অ্যারে সিলেক্ট করে দিতেছি যে এই কলাম এবং এই কলাম, ঠিক আছে, এই কলাম এবং এই কলাম এভাবে সিলেক্ট করে দিতেছি, ঠিক আছে। সেম ভাবে এখানেও ইকুয়াল এক্স লুকআপ, এখানে টান দিয়েছি না, ম্যানুয়ালি করতেছি যাতে সূত্রটা আমরা বারবার প্র্যাকটিস হয়, ঠিক আছে। এই যে লুকআপ অ্যারে কমা রিটার্ন অ্যারে, ক্যাটাগরি তো হ্যাঁ রিটার্ন অ্যারে। প্রাইজের ক্ষেত্রে ইকুয়াল এক্স লুকআপ, লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, রিটার্ন অ্যারে। চলে আসছে না? এইটার ক্ষেত্রে কাজ একই হয়েছে, দেখেন রিটার্নের মতো একই আসতেছে, আউটপুট একই আসতেছে। বাট মজার জিনিস হলো এখানে যদি আমি ইনকেস এই কলামটা ডিলিট করে দিলাম, শুধুমাত্র এই কলামটার উপরে কিন্তু এফেক্ট পড়ছে। এটা যদি একদম ডিলিটও করে দিই, দেখেন ডিলিট করে দিলাম, শুধুমাত্র কোয়ান্টিটিতে এফেক্ট পড়ছে, বাট এই যে ক্যাটাগরির জায়গায় কোনো পরিবর্তন হয় নাই, প্রাইজের জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। এখানে যদি আমি সিলেক্ট করি এখনো কিন্তু আমার সেম প্রোডাক্টের নেম আসতেছে, ক্যাটাগরি আসতেছে, প্রাইস আসতেছে। আবার যদি আমি রিমুভ করলাম, যদি রিমুভ না করে আমি নতুন একটা কিছু অ্যাডও করি, যে ক্যাটাগরি বা কোয়ান্টিটির আগে নতুন একটা কিছু ইনসার্ট করলাম ইনভয়েস নামে, এখানে হাবিজাবি কোনো একটা কিছু বসায় দিলাম, আমার এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই। এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। আবার এই জিনিস যদি আমি এখানে অ্যাড করতে চাই, আমরা জাস্ট এখানে কি করছি, কোয়ান্টিটির আগে একটা অ্যাড করছি না, এখানেও সেম কোয়ান্টিটির আগে আমরা একটা নতুন কিছু ইনসার্ট করে নিলাম, ঠিক আছে। এটা কি দিলাম, ইনভয়েস, ঠিক আছে, ইনভয়েস। এরপর চাইলে এটাকে জাস্ট টান দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। টান দিয়ে নিয়ে আসার আগে এটাকে লক করে দিই। আচ্ছা, এখানে টান দিয়ে নিয়ে আসলো লাভ নেই, এখানে নাম্বার নাই, তো আমার এখানে ইয়াটা চেঞ্জ করাই লাগবে, এই যে রিটার্ন অ্যারে যেটা, এটা চেঞ্জ করা লাগবে এরকম। আচ্ছা, কোয়ান্টিটি দিছি, ইনভয়েস হবে। ঠিক আছে, এক সেকেন্ড।
আচ্ছা কই জন্য এইভাবে আমরা কি করতে পারি এক্স লুকআপ ইউজ করতে পারি ঠিক আছে ভি লুকআপের ক্ষেত্রে কি লাগে আমার কলাম ইন্ডেক্স নাম্বার এইচ লুকআপের ক্ষেত্রে রো ইন্ডেক্স নাম্বার এবং এইচ লুকআপের ক্ষেত্রে রো ইন্ডেক্স নাম্বার এবং এক্স লুকআপের ক্ষেত্রে আমার কোনো ইন্ডেক্স নাম্বার লাগে না ঠিক আছে এক্স লুকআপের ক্ষেত্রে আমার কোনো ইন্ডেক্স নাম্বার লাগে না এক্স লুকআপের ক্ষেত্রে আপনি ডিরেক্টলি যেই কলামটা ধরে দেখতে চান বা যেই কলামের ডাটাটা বের করতে চান ডিরেক্টলি ওই কলামটাই বলে দিতেছেন এই জন্য আমার কলাম যদি কখনো চেঞ্জ হয় বা অন্য কোনো জায়গায় যায় যেমন ধরেন এটাকে মুভ করবো এখানে একটা ইনসার্ট করে নিই প্রাইসটাকে যদি আমি ইন কেস মুভও করি আমার এইখানে কিন্তু প্রাইসে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এখানে কিন্তু অ্যাকুরেট ভ্যালুটাই দেখাবে এটা হলো এক্স লুকআপের সুবিধা এক্স লুকআপের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় আপনার কলাম বা যে রো এগুলাকে চেঞ্জ করতে পারেন যেটা আপনি ভি লুকআপ বা এইচ লুকআপের ক্ষেত্রে চেঞ্জ করতে পারেন না ভি লুকআপ এইচ লুকআপের ক্ষেত্রে আপনি যদি কোনো কলাম বা কোনো রো চেঞ্জ করেন তখন দেখবেন যে আপনার পুরো ডাটাটাই একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে ঠিক আছে এরপর কি ছিল এক সেকেন্ড আচ্ছা আরেকটা জিনিস আছে যেটা হলো হ্যাঁ এক্স লুকআপটা বেটার এক্স লুকআপটা ইন্টিগ্রেটেড থাকে না এক্স লুকআপটা বাইরে থেকে একটু অ্যাড করে নেওয়া লাগে আচ্ছা এটা যেহেতু কাজ করছে অনেকে যদি এটার কাজ না করে মানে আমি তো এটা ডাউনলোড করছি প্রথমটা অ্যাসেট 4 এর মধ্যেই প্রথমটা যদি প্রথমটা কাজ না করে বুঝবো কেমনে মানে এটা ওই অ্যাড-ইন ইনস্টল করার পরেও এক্স লুকআপ আসতেছে না তখন আবার এই পরেরটা ডাউনলোড করে ট্রাই করব সেকেন্ডটা ঠিক আছে এই লিংকটা আমি ইয়েতে দিয়ে দিই আপনাদের সাইফুল সাহেব বলেন লিংকটা দিয়ে দিছি এটা ভাইয়া ডাউনলোডের এটা যদি ডিলিটও হয়ে যায় তো পরে কি এক্সেল কাজ করবে এটা এক্সেলে ডিলিট হয়ে গেলে সমস্যা নেই বাট এক্সেলের মধ্যে আছে কিনা দেখতে হবে আপনি যে ফাইল থেকে অপশন থেকে অ্যাডিনের মধ্যে চেক করবেন যে এই অ্যাডিনটা কি আমার এখানে আছে কিনা এই যে এক্সেল অ্যাডিনস গো এই যে চেক মার্ক করা এটা আছে কিনা এটা যদি চেক মার্ক করা না থাকে তখন আবার দেখবেন যে এক্স লুকআপ নাই আমি সেটাই বলতে চাচ্ছি এই যে আপনি ডাউনলোডে রাখলেন না বা এটা ধরে যে কোনো একটা ফোল্ডারে তো রাখবে তো এনি হয় এটা যদি ওইটা ডিলিট হয়ে গেলে এরপর আর সমস্যা নেই যে এটা ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম কই যেন ডাউনলোড থেকে এটা ডিলিট করে দিলাম ঠিক আছে বাট আমার এখানে যখন একবার ইন্টিগ্রেট করে ফেলছি মানে এক্সেলের মধ্যে দিয়ে ফেলছি তখন এটা এক্সেলের মধ্যেই থাকার কথা দেখি হ্যাঁ এই যে আছে এটা জাস্ট চেক মার্ক করে দিলে হবে ও আচ্ছা না ডিলিট করে দিলে এটা পাবে না এটাকে রাখা লাগবে পিসির কোনো না কোনো জায়গায় আপনাকে যেখানে রাখবেন আর কি ফার্স্ট টাইম যেখানে রাখা সেটআপ করবেন ওই জায়গায় রাখা লাগবে নাহলে এটা আর পাবে না তাহলে তো বেটার হয় এটা ইয়েতে রাখতে হবে সি ড্রাইভে রাখাটাই উচিত হ্যাঁ সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের মধ্যে কোনো একটা জায়গায় ফোল্ডার করে রেখে দিবেন যাতে ওইখানে আর হাতটা না দেওয়া লাগে বা ওইখানে যাতে ওই যে ফোল্ডারে হাত না দেওয়া লাগে ওই রকম জায়গায় ঠিক আছে ডিলিট হয়ে গেলে আবার ডাউনলোড করে নিতে হবে নতুন করে আচ্ছা এরপরে আরেকটা বিষয় হলো আপনাদের নেস্টেড কিছু ফাংশন আছে ঠিক আছে নেস্টেড ফাংশনের আগে একটা সিম্পল ফাংশন দেখি যেমন ইফ ফাংশন ইউজ করছি না করিনি তো মনে হয় ইফ ফাংশন নামে একটা ফাংশন আছে ইফ ফাংশন কখন কাজে লাগে যেমন ধরেন যে আপনার পরীক্ষার মার্ক যখন দেখি ৮০ থেকে বেশি হইলে এ প্লাস আসে ৬০ থেকে বেশি হইলে এ আসে ৫০ থেকে বেশি হইলে এ মাইনাস এরকম একটা কি থাকে চার্ট থাকে ঠিক আছে চার্টটা দেখতে হবে একুরেট মনে নাই চার্ট এরকম একটা চার্ট থাকে তো ওই চার্ট এক্সেলের ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন যে এত থেকে বেশি হইলে এত থেকে কম হইলে এত থেকে এতর সমান হইলে ওইটা কিভাবে করব তখন আমাদের বলতে হয় ধরেন কি বের করব এখানে বললাম যে ইকুয়াল ইফ এটার মূলত তিনটা প্যারামিটার থাকে একটা হলো আমার লজিক্যাল টেস্ট আরেকটা হলো ভ্যালু ইফ ট্রু আরেকটা হলো ভ্যালু ইফ ফলস ঠিক আছে একটা হলো লজিক্যাল টেস্ট মানে আমি এখানে একটা শর্ত দিব যেই শর্তটা
সত্যি হবে অথবা কি মিথ্যা হবে। একটা শর্ত দিব, এই শর্তটা হয় সত্যি হবে অথবা মিথ্যা হবে। শর্তটা যদি সত্যি হয় তাহলে এইখানে আমি একটা স্টেটমেন্ট দিব ভ্যালু ইফ ট্রু, এই শর্তটা মানে সত্য হইলে এই স্টেটমেন্টটা কার্যকর হবে। আর যদি মিথ্যা হয় তখন এই পরের স্টেটমেন্টটা কার্যকর হবে। ঠিক আছে, সিম্পল জিনিস। মানে একটা শর্ত দিব, শর্ত সত্যি হইলে এটা আসবে, শর্ত মিথ্যা হইলে এটা আসবে। এটাই মূলত এখানে বলছে যে একটা লজিক্যাল টেস্ট, এরপর বলছে ভ্যালু ইফ ট্রু, এরপর বলছে ভ্যালু ইফ ফলস। ধরেন আমি এখানে ইফ দিয়ে বললাম যে এই A3 নামক যে সেল, A3 নামক যেই সেল, এই সেলের মধ্যে যে ডাটাটা এটা যদি গ্রেটার দেন 30 হয়, গ্রেটার দেন 30 হয়, ঠিক আছে, 30 বা গ্রেটার দেন 40 হয়, এই সেলের মধ্যে যে নাম্বারটা এটা যদি গ্রেটার দেন 40 হয়, তার মানে কি সে পাস করছে। নাম্বার বড় মানে কি সে পাস করছে। তখন ধরেন আমি এখানে কোটেশন দিয়ে লিখে দিলাম পাস। কোটেশন দিলাম কেন? কারণ এটা একটা টেক্সট, ঠিক আছে, টেক্সট বা এই টাইপের লেখার জন্য কোটেশন দিতে হয়। নাম্বারের ক্ষেত্রে কোটেশন না দিলেও হয়। হয় সে পাস। আর ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলস মানে কি, ধরেন এই নাম্বারটা 40-এর বেশি না, 40-এর থেকে তার মানে কি কম, 40-এর থেকে কম মানে এই শর্তটা সত্য হয় নাই। এখানে আমি যে লজিক্যাল টেস্টটা দিছি এটা ট্রু হয় নাই, ফলস হয়েছে, তখন এই ভ্যালুটা কাজ করবে। এখানে ধরেন আমি বললাম ফেল, এখানে বললাম ফেল, ঠিক আছে, আপাতত ফেল আসছে। কেন ফেল আসছে? কারণ এখানে কোনো কিছু নাই মানে সে 0 ধরে নিছে, আর 0 কি ওই 30-এর থেকে বা 40-এর থেকে ছোট। ইনকেস আমি 30 দিলাম ফেল, ইনকেস আমি 20 দিলাম ফেল, 30 দিব ফেল, 40 দিব ফেল। যখনই আমি বলবো 41 তখন কি হয়ে যাবে? এটা পাস হয়ে যাবে, ঠিক আছে, তখন এটা পাস হয়ে যাবে। 45 4 ফেল, 80 পাস। তো এই যে একটা শর্ত দিলাম, একটা শর্ত দেওয়ার পর কি বলছে যে শর্ত দিয়ে ওই শর্তটা সত্য হইলে একটা জিনিস, মিথ্যা হইলে একটা জিনিস, ঠিক আছে, এক সেকেন্ড, সত্য হইলে একটা জিনিস, মিথ্যা হইলে একটা জিনিস, এইটাকে বলা হয় লজিক্যাল টেস্ট, ঠিক আছে, এটাকে বলা হয় কি লজিক্যাল টেস্ট। সাইফুল সাহেব বলেন। ভাইয়া বরাবর 40 পাইলে পাস, তাহলে তখন ওই যে ইকুয়াল দিয়ে দিবেন। এখানে যেমন শুধু কি দিছি লেস, হ্যাঁ হ্যাঁ, শুধু গ্রেটার দেন 40 দিছি না, এখানে গ্রেটার দেনের পরে একটা ইকুয়াল দিয়ে দিবেন, গ্রেটার দেন ইকুয়ালস 40, তখন আবার 40 পাইলেও সে পাস দেখাবে, 39 পাইলে ফেল দেখাবে, ঠিক আছে। মানে নরমালি যেই গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল থাকে, এখানেও সেম ওই গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল গ্রেটার দেন লেস দেন, এই চারটাই কাজ করে। স্যার আমি একটা মানে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমার এ কলামে আছে নাম্বার আছে, বি কলাম, সি কলাম, ডি কলাম, মানে এ বি সি, যে মানে 45 পাইছে তাক বি গ্রেড আছে, 50 পাইছে সে অটোমেটিক বি প্লাস, এরকম করে মানে কলামে এরকম দেখানো যায় না? হ্যাঁ হ্যাঁ দেখানো যায়, ওইটাই করব ভাইয়া। পাশের জায়গায় তো স্যার ডি বা বি লিখলেই সেটাই হবে। হ্যাঁ, এটা হলো একটার ক্ষেত্রে, ঠিক আছে। এখন কিন্তু আমি শর্ত দিছি কয়টা, মানে আমি দুইটা জিনিস দেখতে পারতেছি, হয় পাস না হয় ফেল। এখন যখন আমি গ্রেড দেখব তখন আমার এ প্লাস এ, এ মাইনাস বি প্লাস বি, বি মাইনাস সি বা ডি, অনেকগুলো দেখা লাগবে। ওই ক্ষেত্রে মূলত ইউজ হয় নেস্টেড ইফ, ঠিক আছে। একটা হলো শুধু ইফ, নর্মালি একটা ইফ ফাংশন এটা, ঠিক আছে। আর অনেকগুলো শর্ত যখন আমার দেওয়া লাগবে তখন আমি ইউজ করব নেস্টেড ইফ, ঠিক আছে। নেস্টেড ইফ, নেস্টেড ইফ বলা হয় যখন আমার একটা ইফের মধ্যে অনেকগুলা ইফ থাকে, ঠিক আছে। একটা ইফের মধ্যে অনেকগুলা ইফ থাকে তখন সেটাকে বলা হয় নেস্টেড ইফ, ঠিক আছে। নেস্টেড ইফ নামে কোনো ফাংশন নাই, ইফ ফাংশনটাকেই লেখার একটা স্ট্রাকচার, এটাকে বলা হয় নেস্টেড ইফ, ঠিক আছে। নেস্টেড ইফ নামে কোনো ফাংশন নাই। যখন আমার অনেকগুলা ইফ ফাংশন প্রয়োজন হয় তখনই আমরা কি করি, একটা ইফের মধ্যে আরেকটা ইফ, ওটার মধ্যে আরেকটা ইফ, ওটার মধ্যে আরেকটা ইফ, এই যে সিস্টেমটা এটাকে বলা হয়েছে নেস্টেড ইফ। যেমন ধরেন আমার কাছে চার তো মনে নাই, দেখি চারটা দেখে নিই। গ্রেড মার্ক বাংলাদেশ, এই যে এরকম 80 থেকে 100 পর্যন্ত এ প্লাস, আবার 70 থেকে 79 পর্যন্ত এ, 60 থেকে 69 পর্যন্ত এ মাইনাস, 50 থেকে 59 পর্যন্ত বি,
এই টাইপের জিনিস যখন আমার বের করা লাগবে তখন আমার যাইতে হবে এখানে ইকুয়াল দিয়ে একটা ইফ দিলাম, ইকুয়াল দিয়ে একটা ইফ দিলাম। একটা ইফ দেওয়ার পর বলছে কি লজিক্যাল টেস্ট, সর্বপ্রথম একটা লজিক্যাল টেস্ট। তো মার্ক যখন আমরা বের করি তখন আমরা মূলত বড় থেকেই মানে বড় থেকে ছোটটাই বের করি, ঠিক আছে, বড় থেকে ছোটটাই বের করি। আমরা বড় থেকে ছোটটা বের করি। যেমন সর্বপ্রথম আমি চেক করলাম যে এই যে A3 এই সেলের মধ্যে তো আমার একটা ডাটা থাকবে, কোনো একটা মার্ক থাকবে, এই মার্কটা গ্রেটার দেন ইকুয়ালস 80 কিনা, এই মার্কটা গ্রেটার দেন ইকুয়ালস 80 কিনা। তো যদি এই মার্কটা গ্রেটার দেন ইকুয়ালস 80 থাকে, ঠিক আছে, এই মার্কটা গ্রেটার দেন ইকুয়ালস 80 হয়, তখন কি হবে, তার মানে এই ভ্যালুটা যখন সত্যি হবে, এখানে আমি একটা শর্ত দিলাম, এই শর্তটা যদি সত্যি হয়, ভ্যালু ইফ ট্রু, তখন সে আমাকে হয়তোবা শো করবে A+, শো করবে A+। আর কমা দিয়ে বললাম কি, মানে কমা দেওয়ার পরে কি দেওয়া লাগবে, ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এই ভ্যালুটা যদি মানে যদি আমার এই শর্তটা ফলস হয় তখন কি ভ্যালু শো করবে, ঠিক আছে, যদি এটা শর্ত সত্যি না হয় তখন এটা কি ভ্যালু শো করবে। তো তখন চাইলে আমরা ধরুন অন্য কিছু, এখানে তো ফেল শো করতাম না এভাবে, তো আমরা এখানে ফেল দেখাবো না, আমরা এখানে ফেল না দেখায়ে আমরা এখানে আরেকটা ইফ ফাংশন নিব, বুঝতে পারছি, আমরা এখানে আরেকটা ইফ ফাংশন শুরু করে দেব। আরেকটা ইফ ফাংশন কেন শুরু করলাম, এই যে একটা শর্ত দিলাম, এই শর্তটা যদি সত্যি হয়, যদি সত্যি হয় তাহলে তো A+, আর যদি সত্য না হয় তখন আমি আবার ইফ দিছি, মানে তখন আমি আবার একটা চেক করব, ঠিক আছে, আবার এই সেম লজিক আবার চেক করব যে এই ডাটাটা গ্রেটার দেন ইকুয়ালস কত আছে 70 কিনা, গ্রেটার দেন ইকুয়ালস 70 কিনা। প্রথমে চেক করলাম যদি এই নাম্বারটা কি, এই নাম্বারটা 80 থেকে বড় কিনা, যদি 80 থেকে বড় হইতো তাহলে তো A+ই শো করতো, আর যেহেতু এই পর্যন্ত আসছে তার মানে এটা 80 থেকে বড় না, তখন আমি আবার চেক করলাম যে আচ্ছা 80 থেকে বড় না, এটা কি তাইলে 70 থেকে বড়, 70 থেকে বড়র ক্ষেত্রে আবার সেম, যদি ভ্যালু ইফ ট্রু 70 থেকে বড় এটা যদি সত্যি হয় তখন ধরেন সে এখানে শো করবে A, তখন সে এখানে শো করবে A। আর যদি এটাও না হয়, ভ্যালু ইফ ফলস, মানে 80 থেকেও বড় না 70 থেকেও বড় না, তখন আপনি আবার একটা ইফ ফাংশন নিয়ে চেক করলেন, লজিক্যাল টেস্ট, যে if this function this number is greater than equals কত 60 থেকে বড় কিনা। এখানেও সেম, যদি সত্যি হয় ভ্যালু ইফ ট্রু তখন আপনি দিবেন কি, ধরেন A-, যদি 60 থেকে বেশি হয় তাহলে A-, যদি সেটাও না হয়, যদি সেটাও না হয় তখন আবার আপনি কি করবেন, এই যে কমা দিয়ে ভ্যালু ইফ ফলস, এখানে আরো একটা ইফ ফাংশন ইউজ করতে পারেন, ঠিক আছে, এখানে আরো একটা ইফ ফাংশন ইউজ করতে পারেন। এখানেও ধরেন বললেন যে সেম, যে ইজ দিস ভ্যালুজ গ্রেটার দেন ইকুয়াল 50 কিনা, ঠিক আছে, এটা 50 কিনা, এভাবেই তো করছে নাকি 50 40, আচ্ছা এখানে 33 এ এফ ধরছে, সমস্যা নেই, আমরা ধরেন কোন একটা বসাইলাম আপাতত। যদি এটা সত্য হয় তখন ধরেন সে এখানে শো করবে B, আর যদি সেটাও না হয় তার মানে কি 50 থেকেও বেশি না, ঠিক আছে, 50 থেকেও বেশি না, তখন আপনি আবার একটা ইফ ফাংশন ইউজ করবেন। অনেকগুলা কি ইফ এর মধ্যে জাস্ট ইফ আসতেছে, প্রথমে চেক করছে 80 থেকে বেশি কিনা, 80 থেকে বেশি হইলে A+, না হইলে আবার ইফ, এই ইফে চেক করবে কি 70 থেকে বেশি কিনা, 70 থেকে বেশি হইলে A, না হইলে আবার চেক করবে 60 থেকে বেশি কিনা, 60 থেকে বেশি হইলে A-, সেটাও না হইলে আবার ইফ, আবার ইফের মধ্যে চেক করবে 50 থেকে বেশি কিনা, যদি 50 থেকে বেশি হয় তাইলে B, আর যদি 50 থেকে বেশি না হয় তাহলে আবার ইফের মধ্যে চলে আসবে, ঠিক আছে, তাহলে আবার ইফের মধ্যে চলে আসবে। এখানে এসে আপনি আবার বললেন যে দিস A3 সেল ইজ গ্রেটার দেন ইকুয়ালস 40 কিনা, যে 50 থেকে বেশি না, ঠিক আছে, 40 থেকে বেশি কিনা, ঠিক আছে, 40 থেকে বেশি কিনা, যদি 40 থেকে বেশি হয়, ঠিক আছে, যদি 40 থেকে বেশি হয় তখন ধরেন আপনি শো করলো এখানে C, ঠিক আছে, যদি 40 থেকে বেশি হয় তখন এখানে শো করলো
সি গ্রেড। যদি সেটাও না হয়, এটা তো অন্তিমকাল চলতেই থাকবে আপনি যদি চালাতে থাকেন। এখানে ধরেন আমরা এটাকে শেষ করলাম কি বলে, যে 40-এর থেকেও বেশি না, তখন আবার ইফ দিব, তখন আবার ইফ না দিয়ে জাস্ট বলে দিলেন কি তার মানে ফেল অথবা এফ। বুঝতে পারছেন? একদম সিকোয়েন্স ওয়াইজ যাবে। প্রথমে 80 থেকে বেশি কিনা চেক করবে, দেখবে কি এ প্লাস কিনা, না হইলে আবার 70 থেকে বেশি কিনা চেক করবে, হইলে এ, এরপর 60-এর থেকে 50 থেকে 40-এর থেকে। যখন দেখবে যে 40-এর থেকেও বেশি না, তার মানে কি 40-এর থেকে কম, তাহলে তো আমার আর ইফ দিয়ে আর চেক করা দরকার নেই। এই ভ্যালুটা সত্য হয় নাই মানেই সে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে মানেই আমার যে মার্কটা A3 সেলের যে মার্কটা এটা 40-এর থেকে কম, আর 40-এর থেকে কম হইলে আমি ডিরেক্ট ধরেন এফ বসায় দিলাম। ঠিক আছে, এরপর যেটা করতে হবে, আমাদের যতগুলো ব্র্যাকেট আমরা শুরু করছি, ব্র্যাকেট কিন্তু ক্লোজ করা হয় নাই, এই ব্র্যাকেটগুলো একটা একটা করে ক্লোজ করতে হবে। দেখেন এই যে কালার ওয়াইজ এগুলো কালার দিয়ে দেয়, যেমন এটা একটু সবুজ কালার, এই যেটা দেখেন এটা সবুজ কালার, তার মানে এটা বুঝাইলো যে এইটা যেই ব্র্যাকেটটা দিলাম এই ব্র্যাকেটটা মূলত এই ব্র্যাকেটের যে এন্ডিং। ঠিক আছে, এখানে যে ব্র্যাকেটটা দিছি এই ব্র্যাকেটটা মূলত এই ব্র্যাকেটের একটা এন্ডিং। এরপরে দেখবেন এখানে চলে আসবে, এরপর আরেকটা ব্র্যাকেট দিলে এখানে চলে আসবে। ঠিক আছে, আরেকটা ব্র্যাকেট দিলে এখানে চলে আসবে। আর যখন সবগুলো ব্র্যাকেট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু নিচে যে একটা ইনস্ট্রাকশন ছিল ওই ইনস্ট্রাকশনটা কিন্তু আর নাই। ঠিক আছে, নিচে যে একটা ইনস্ট্রাকশন ছিল ওই ইনস্ট্রাকশনটা কিন্তু আর নাই, তার মানে সে বুঝাইলো যে না আমার ফর্মুলা এখানে লেখা ফিনিশ, যতগুলো ব্র্যাকেট শুরু হয়েছিল তার প্রত্যেকটা ব্র্যাকেটই কি শেষ হয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে এন্টার দিই কি আসছে এফ, যেহেতু A3 এর মধ্যে কোনো মার্ক নাই, না থাকলে সেটা কি ধরে জিরো হিসাবে কাউন্ট করতেছে, মানে এখানে জিরো আছে, মনে 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 কি জিরো আছে। এখন ধরেন আমরা এখানে কেউ একজন 10 পাইলো সে ফেল করছে, সে 25 পাইলো সে ফেল করছে, সে 30 পাইলো ফেল করছে, সে 40 পাইছে সে সি গ্রেড পাইছে, সে 45 পাইছে সি গ্রেড, 49 পাইছে সি গ্রেড, সে 50 পাইলে বি গ্রেড, এ যদি 60 পায় এ গ্রেড, 65 এ গ্রেড, 69 এ মাইনাস গ্রেড, 70-তে গেলে এ গ্রেড, 80-তে গেলে এ প্লাস। ঠিক আছে, এখন যদি আপনার এখানে কোনো একটা এরকম মার্ক থাকে, এরকম একটা মার্ক দেওয়া থাকে যে স্টুডেন্টদের কোন একটা সাবজেক্টের জাস্ট মার্ক ইন্ডিভিজুয়াল, তখন আপনি একটা ফর্মুলা লিখে এটাকে ধরে এইভাবে যখন টান দিবেন প্রত্যেকের কি গ্রেড মার্ক চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকের গ্রেড মার্ক চলে আসবে, এটাকে বলা হয় নেস্টেড ইফ। ঠিক আছে, এটাকে কি বলা হয় নেস্টেড ইফ। যখন আপনি অনেকগুলা ইফ একটা ইফের মধ্যে ইউজ করেন, ঠিক আছে, একটা ইফের মধ্যে অনেকগুলো ইফ, এটাকে বলা হয় নেস্টেড নেস্টেড ইফ। ঠিক আছে, এটাকে বলা হয় নেস্টেড ইফ। এরপরে আছে আপনার সেম ভাবে এন্ড আছে, অর আছে, দেখি এন্ড আর অর ইউজ করে নাই, এক্সেল এন্ড ফাংশন। এন্ড ফাংশন না, সামিফ আলাদা জিনিস, সামিফের রেকর্ডটা দেখেন, সামিফ আর ইফ আলাদা। সামিফের ক্ষেত্রেও এই টাইপের শর্ত ইউজ করা হয়, ওইটা জাস্ট যোগফল বের করার জন্য, আর এটা হলো আপনার ওই শর্ত দিয়ে যে কোনো ভ্যালু আপনি শো করাইতে পারেন। ঠিক আছে, demo data set for excel and function। হুম, জাস্ট এ মিনিট, এন্ড ফাংশনটা দেখে নিও মা। দিলাম এন্ড ফাংশনের জন্য, দিতেছে ডাটা আমাকে ভি লুকআপের, বুঝতে পারে নাই নাকি?
হুম, এই যে এখানে ঠিক আছে, এই টাইপের ডাটা। তো এন্ড ফাংশনে কি হয় আসলে, ধরেন আপনার এখানে যেমন আমরা শর্ত দিছি কি ইফের মধ্যে প্রত্যেকটা ইফের জন্য একটা সিঙ্গেল শর্ত দিছি, ঠিক আছে, প্রত্যেকটা ইফের জন্য একটা সিঙ্গেল শর্ত দিছি, যে একবার এখানে চেক করছি যে এই নাম্বারটা কি 80 থেকে বেশি কিনা, এরপর চেক করছি এই নাম্বারটা 70 থেকে বেশি কিনা, এরপর চেক করছি এই নাম্বারটা 60 থেকে বেশি কিনা। তো যখন আমার এখানে তো একটা সেলকে জাস্ট আমরা কি করছি A3 A4 একটা কলামকে আমরা চেক করছি না। তো যখন আমার একটার জায়গায় একাধিক, যখন আমার একাধিক জিনিস মেনটেন করা দরকার, যেমন এখানে কি দেওয়া আছে, একটা কোনো জায়গার স্টুডেন্ট নেম দেওয়া আছে, সাথে তাদের মার্কস দেওয়া আছে এবং তাদের অ্যাটেন্ডেন্স দেওয়া আছে। আমার এখন দরকার হলো কি তাদের রেজাল্ট, আমার দরকার হলো কি তাদের রেজাল্ট। এখন ধরেন আপনি রেজাল্ট বের করার জন্য দুইটা জিনিসের উপর প্রায়োরিটি দিতেছেন, একটা হলো মার্ক, একটা অ্যাটেন্ডেন্স, অর্থাৎ আমার দুইটা জিনিস লাগবে। এখানে আমার লাগছে কয়টা জিনিস, একটা জিনিস, জাস্ট এই মার্কটা কোনো একটা নাম্বার থেকে বেশি হইলেই হয়েছে, সেটা 60 থেকে বেশি হোক, 70 থেকে বেশি হোক, 80 থেকে বেশি হোক। বাট এখানে যেটা হয়েছে যে আমার দুইটা জিনিস মেনটেন করতে হবে। ধরেন তার রেজাল্ট আমি দিব পাস, যদি তার মার্ক 40 বা কোনো একটা মার্ক থেকে বেশি থাকে, ধরেন 80 থেকে বেশি এবং অ্যাটেন্ডেন্সও 80% থেকে বেশি, তার মার্কও থাকতে হবে কি 80% থেকে বেশি। যেমন এখানে কি দিছে, তার মার্ক দিছে 70% থেকে বেশি এবং অ্যাটেন্ডেন্স আমার 80% থেকে বেশি, অর্থাৎ আমার স্টুডেন্টের 70 মার্কের বেশি পাইতে হবে এবং তার অ্যাটেন্ডেন্স 80%-এর বেশি থাকতে হবে। দুইটা জিনিস, শর্ত কয়টা দিছে, দুইটা, ঠিক আছে, ইফের মধ্যে ইউজ করছে, বাট এন্ড ফাংশনের মাধ্যমে দুইটা শর্ত দিছে। যখন এই দুইটা শর্তের দুইটাই সত্য হবে, ঠিক আছে, দুইটা শর্তের দুইটাই সত্য হবে, শুধুমাত্র তখনই কি আমি আউটপুটটা দেখতে পারবো, ঠিক আছে। যেমন ইকুয়ালস ইফ দেওয়ার পর এখানে আমি একটা শর্ত দিতাম, হয় আমার মার্ক 80 থেকে বেশি, না হইলে অ্যাটেন্ডেন্স 90 থেকে বেশি, এরকম লাগতো। তো এই একটার জায়গায় আমি যখন দুইটা একাধিক ফাংশন দিব, তখন আমরা ইউজ করব আবার এন্ড ফাংশন, ইকুয়াল দিয়ে এন্ড ফাংশন। এই এন্ডের মধ্যে আমরা কমা দিয়ে, এখানে যে দুইটা দিচ্ছে জাস্ট দুইটাই দিতে হবে এমন না, এখানে আপনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা যে কোনো দিতে পারেন, যতগুলা লজিক আপনি বিল্ড করতে চান, যে আমি এতগুলা লজিকের উপর বেস করে আমার রেজাল্টটা আমি দেখাবো, ঠিক আছে। তো প্রথমে বলছে লজিক্যাল ওয়ান, লজিক্যাল ওয়ানের মধ্যে আমরা বললাম যে আমার মার্ক দরকার কত, আমার মার্ক দরকার গ্রেটার দেন ইকুয়ালস 70, মার্ক গ্রেটার দেন ইকুয়ালস 70, এবং আরেকটা শর্ত দিলাম কমা দিয়ে যে আমার এই অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে, এখানে যে অ্যাটেন্ডেন্সটা কি হইতে হবে, আমার গ্রেটার দেন ইকুয়ালস 80% দিছি, আমরা 80% দিই, ধরেন 80%। দুইটা জিনিস, প্রথমে বলছে আমার যে মার্ক সেটা 70 থেকে বেশি হইতে হবে এবং যে অ্যাটেন্ডেন্স সেটা 80% বা তার থেকে বেশি হইতে হবে। যদি আমার এই যে দুইটা শর্ত, কমা দিয়ে আমি দুইটা লজিক বসাইলাম, যদি আমার এই দুইটা শর্তের দুইটাই সত্য হয়, তখন আমি এই যে ভ্যালু ইফ ট্রু এটা ইউজ করতে পারবো, ভ্যালু ইফ ট্রু। তখন আমি ধরেন দেখাইলাম কি পাস, আর যদি না হয় তার মানে কি ফেল, তার মানে ফেল। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এখানে কি হয়েছে, নর্মালি ইফের মধ্যে মেইন চেঞ্জটা হয়েছে ইফের মধ্যে। এই ইফে আমরা একটা ফাংশন বসাইতাম না, এই জায়গাটুকুর মধ্যে একটা লজিক বসাইতাম, এই জায়গায় একটা লজিক না বসায় আমি একটা এন্ড ফাংশন দিয়ে দুইটা লজিক বসাইতে পারছি। এবং এন্ড ফাংশন কি করছে, যদি আমার দুইটা লজিকের দুইটাই কারেক্ট হয়, একটা ভুল হইলেও হবে না। আমার যদি 100টা ইয়ে থাকে, মানে 100টা লজিকও আমি দেই, সেখান থেকে 99টা শর্ত সত্য বাট একটা শর্ত মিথ্যা, আলটিমেটলি আমার ভ্যালু কি শো করবে, যে আমার এই শর্ত পূরণ হয় নাই। শর্ত পূরণ হয় নাই মানে ভ্যালু ইফ ফলস, এই যে ফেল এটা শো করবে, ঠিক আছে। এখন যদি আমরা এন্টার দেই, পাস এ বরাবর ধরে টান দিলে পাস, এরপর এগুলা ফেল ফেল ফেল। তো এই দুইটা পাস আসলো কেন, কারণ আমার এখানে মার্কও 70-র বেশি আছে, আবার অ্যাটেন্ডেন্সও 80-র বেশি আছে, অর্থাৎ এটাও সত্য এটাও সত্য, আলটিমেটলি সত্য, ঠিক আছে। অর্থাৎ 1 এবং 1, ঠিক আছে, এটা ইন্টার আইসিটিতে শেখায় যে 1 এবং 1 দুইটা 1 থাকলে কি হয়, আউটপুট 1 হয়। এখানেও সেম, আমার মার্ক হয়েছে 70-র বেশি অর্থাৎ সত্য, এখানে অ্যাটেন্ডেন্স কি 80%-এর থেকে বেশি, এটাও সত্য, আলটিমেটলি তাহলে আউটপুট কি হবে, ট্রু। এখানে আউটপুট কি হবে, ট্রু, ট্রু আসবে। এখানে এসে কি হয়েছে, আমার
ওনার মার্ক 80 থেকে বেশি, 70 থেকে বেশি, ঠিক আছে, এটা ট্রু। মার্ক 70 থেকে বেশি, বাট অ্যাটেন্ডেন্স আবার 80 থেকে বেশি না, তাহলে এখানে কি ফলস। তো এই যে একটা 1 একটা 0, এই যে একটা 0 আসছে, এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে। এখানেও সেম, আপনার যে মার্কের ক্ষেত্রে কি হয়েছে, তার মার্ক কত দিয়েছিলাম, 70 থেকে মার্ক কম, তো আমার এখানে কি একটা ফেল চলে আসছে, ফলস। এবং এখানে কি তার অ্যাটেন্ডেন্স 95, ঠিক আছে, ওকে, এটা ট্রু আছে। আলটিমেটলি কি একটা 0 আছে না, একটা যদি ইন কেস ফলস থাকে আমার আউটপুট রেজাল্ট কি আসবে, ফলস আসবে, ঠিক আছে। এখানেও সেম জিনিস, এই যে মার্ক কম আসছে, এটা 1 আছে, আলটিমেটলি ফলস আসবে। তো ট্রু কখন আসবে, যখন আমার যতগুলা শর্তই থাক প্রত্যেকটা শর্ত যখন 1 থাকবে মানে ট্রু আসবে, 1 মানে হলো ট্রু। প্রত্যেকটা শর্ত যখন ট্রু আসবে তখনই আমার একটা ট্রু ইউজ করতে, মানে আলটিমেটলি ট্রু আসবে। এই ট্রুটা কোথায় আসবে, এই ট্রুটা আসছে মূলত আমার এই যে ইফ যে ফাংশনটা দিছি, এই ইফ ফাংশনের মধ্যে, এই ইফ ফাংশনের মধ্যে এই যে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু আসে তাইলে এই ভ্যালু ইফ ট্রুটা কাজ করবে, আর যদি ফলস আসে তাইলে এই ভ্যালু ইফ ফলস এটা কাজ করবে, ঠিক আছে। এই যে ইফ এর মধ্যে আমরা একটা এন্ড বসায় দিলাম, এন্ডের মধ্যে অনেকগুলা লজিক দিলাম, এইটাকে বলা হয়েছে নেস্টেড এন্ড, ঠিক আছে। যখন ইফ এর মধ্যে শুধু ইফ থাকবে ওটাকে বলা হয়েছে নেস্টেড ইফ, ঠিক আছে, ওটাকে বলা হয়েছে নেস্টেড ইফ। আরেকটা হলো এন্ড, যখন ইফ এর মধ্যে আমার একটা এন্ড চলে আসছে তখন এটাকে বলছি আমরা নেস্টেড এন্ড, ঠিক আছে। একটা হলো নেস্টেড ইফ আর একটা নেস্টেড এন্ড, ঠিক আছে। আরেকটা আছে কি আমাদের নেস্টেড অর, নেস্টেড অর। তাহলে নেস্টেড অরটা কেমন হবে বুঝতে পারছেন অবশ্যই। নেস্টেড অরটা হবে আমার এই যে নেস্টেড ফাংশনটা আছে, এখানে যে আমরা ইফ ইউজ করছি, যেখানে ইফের মধ্যে এন্ড ইউজ করছি রেজাল্টের জন্য, ইফের মধ্যে ইউজ করছি এন্ড ইউজ করছি, এখানে আমরা অরের ক্ষেত্রে ইফের মধ্যে কি ইউজ করি, একটা অর ফাংশন ইউজ করি, এটার মধ্যে কি ইউজ করি, অর ফাংশন ইউজ করি। অর ফাংশন হলো এন্ডের বিপরীত, ঠিক আছে, অর ফাংশন হলো এন্ড ফাংশনের বিপরীত। এন্ড ফাংশনের ক্ষেত্রে কি ছিল যে আমার যতগুলা লজিক দিব প্রত্যেকটা লজিক ইন্ডিভিজুয়ালি সত্য হইতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা লজিক কি সত্য হইতে হবে। যদি বললাম কি 100টার শর্তের মধ্যে যদি 99টাও সত্য থাকে, একটা যদি না ম্যাচ করে, আলটিমেটলি ভ্যালু ইফ ফলসটাই রান হবে। আর অরের সুবিধা হলো, সুবিধা না, অরের ফিচার হলো কি, যে আমার 100টা ফাংশনের মধ্যে 99টাই আমার ম্যাচ হয় নাই, 99টাই আমার ম্যাচ হয় নাই, বাট একটা ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। 100টার মধ্যে 99টা ম্যাচ হয় নাই, বাট একটা ম্যাচ হয়ে গেছে। তো যে কোনো একটা ম্যাচ হইলে আলটিমেটলি আমার ওইখানে ভ্যালু ইফ ট্রুটাই রান হবে, ঠিক আছে। 100টার মধ্যে যদি 99টাও না ম্যাচ হয়, যে কোনো একটা ম্যাচ হইলেই আমার ওইটা সত্য হিসাবে গণনা মানে ধরে নিবে সে, যে হ্যাঁ এটা ট্রু। যেমন ধরেন এখানেও যদি আমি সেম জিনিস বলি যে আমার এই মার্ক গ্রেটার দেন ইকুয়ালস টু ধরেন 70 হইতে হবে, এবং 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 এই অ্যাটেন্ডেন্স গ্রেটার দেন ইকুয়ালস কত হইতে হবে, 80%, ঠিক আছে। দিয়ে বললাম কি, এরপর কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, এখানে বললাম পাস, এরপর কমা দিয়ে এখানে বললাম ফেল, ঠিক আছে। অর্থাৎ দুইটা শর্ত দিলাম সেম একদম হুবহু এন্ডের ফর্মুলাটা, জাস্ট এন্ডের জায়গায় কি করছি, অর ইউজ করছি। তো ডিফারেন্সটা কোথায় হবে এখন দেখেন, যদি আমরা এটাকে ধরে টান দেই, সবগুলাই পাস। সবগুলা কেন পাস, কারণ এখানে আমার মার্ক ঠিক আছে, এখানে কি মার্ক ঠিক আছে, এগুলো একটু ছোট করে নিই, এখানে মার্ক ঠিক আছে, অ্যাটেন্ডেন্সও ঠিক আছে, তো আলটিমেটলি রেজাল্ট কি, ওকে ট্রু। এখানে দেখেন মার্ক ঠিক আছে, অ্যাটেন্ডেন্স ঠিক আছে, আলটিমেটলি কি ঠিক আছে, ট্রু, পাস। এখানে কি হয়েছে দেখেন, আমার মার্ক ঠিক আছে, বাট আমার অ্যাটেন্ডেন্স কিন্তু 80-র বেশি না, অ্যাটেন্ডেন্স 70%, অর্থাৎ অ্যাটেন্ডেন্স নাই, বাট তাতে কিছু আসা যায় না, কারণ একটা তো 1 আছে, একটা 1 থাকলে আউটপুট কি হয় 1, এটা হলো এন্ড গেটের ক্ষেত্রে। এরপরে হলো আপনার সেম, এখানে যে কোনো একটা ট্রু থাকলে, যেমন অ্যাটেন্ডেন্স ওনার ট্রু আছে, অ্যাটেন্ডেন্সে শর্ত সাপেক্ষ মানছে এবং নাম্বারের ক্ষেত্রে সে মানতে পারে নাই, বাট আলটিমেটলি রেজাল্ট কি আসবে, 1 আসবে,
ঠিক আছে, আলটিমেটলি রেজাল্ট 1 আসবে। ঠিক আছে, এইটাকে বলা হয়েছে নেস্টেড অর। ঠিক আছে, এটাকে বলা হয়েছে নেস্টেড অর। এখানেও ভাইয়া এখানে একটু আমি কথা বলি। গেটের ভাইয়া শুনতে পাচ্ছেন? বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে অরের ক্ষেত্রে আরেকটা আমি অপশন দিচ্ছি, সেটা হলো যে এখানে এটা মিনস তো এটাই যে যে কোনো একটা আমার শর্ত হলে সে পাস করবে, রাইট? এটাই তো। এখন এই ক্ষেত্রে এটার ভিতরে আরেকটা শর্ত কি অ্যাড করা যায়? ধরেন যে দুইটা ক্রাইটেরিয়াই ঠিক রাখবে, সে একটা অ্যাওয়ার্ড পাবে বা অ্যাওয়ার্ডে বা একটা মার্কস অতিরিক্ত পাবে, সেটা কিভাবে অ্যাড করবে? অতিরিক্ত মার্কস তো অ্যাড করতে পারেন না এখানে। আমরা জাস্ট এই যে পাস ফেল যেটা দিছি না, এই জিনিসটাই তো আমার দুইটা শর্ত হইলে কই জানো, এই যে এন্ডের মধ্যে এখানেই তো আমার বলে দিছি যে এই যে এন্ডের মধ্যে যখন আমার এই শর্তটাও সত্যি হবে এবং এই শর্তটা সত্যি হবে, তখন আমি এখানে জাস্ট পাস করে দিছি না। এখানে পাস না করে আপনি ধরেন এখানে আরেকটা জিনিস, তার নতুন একটা, এটা তো তার অরিজিনাল মার্ক, তখন এই মার্কের সাথে আরো একটা ধরেন যে ফাইনাল মার্ক ক্রেডিট যোগ হবে। হ্যাঁ, ধরেন একটা মার্কই অ্যাড করে তাকে 5 মার্ক আমি এক্সট্রা দিয়ে দিলাম, দুইটা শর্ত সে সাপেক্ষ করতে পারছে এই জন্য। ঠিক আছে, এখানেও ওই সেম ফাংশনটা আপনি বসায় দিয়ে জাস্ট দাঁড়ান এখানে লক করে দিই, এটাকে লক করে দিই, এটাকেও লক করে দিলাম। ঠিক আছে, এই যে কপি না মানে লক না করে কপি করলে ইয়ে চলে যায়, ওই রেফারেন্স চলে যায়। এখন ধরেন এই যে এখানে পাস লিখছি না, এইখানে পাস না লিখে আপনি তো এমন কিছু দেন যে যদি দুইটা শর্ত সত্যি হয় তখন আমার এই মার্কের সাথে +5, মার্কের সাথে +5, আর যদি না হয় এলস, তাহলে মনে করেন যে আমার জাস্ট এটাই শো করবে, এখানে যে মার্ক আছে এটাই। ঠিক আছে, তাহলে কি হবে, যারা আমার পাস করছে তার মানে সে দুইটা শর্ত মানছে এবং তার মার্কের সাথে ধরেন যে 5 যোগ হয়েছে, এবং যারা ফেল করছে সবগুলোর সাথে 5 যোগ হয়ে গেছে তো। না দাঁড়ান, ও আচ্ছা দাঁড়ান, এখানে এবার গেঞ্জামের শেষ নাই। দেখেন এখানে লক করে রাখছিলাম তো, ও সবগুলোর ক্ষেত্রে ধরছে কি এই যে এইটা 85 92 এটাই ধরে নিছে, এখানে লক করার দরকার নেই। এটাকে যদি এবার টান দিই, এবার আর ইয়ে হবে না, মানে শুধুমাত্র যেটা পাস হবে সেটার সাথে শুধুমাত্র 5 মার্ক যোগ হবে, এবং যারা এই দুইটার যে কোনো একটা সে কমপ্লিট করতে পারে নাই তার কোনো যোগ হবে না, যা পাইছে তাই। ঠিক আছে, এখানে যে ভ্যালু ইফ ট্রু এবং ভ্যালু ইফ ফলসের ক্ষেত্রে যে শুধুমাত্র পাস ফেল এ বি সি ডি এরকম টেক্সটই দিতে হবে এমন না, এখানে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। যে এখানে ধরেন ইফের মধ্যে যদি সত্য হয়, এখানে আপনি আবার কোনো একটা ইফ বসাইতে পারেন। ঠিক আছে, আবার ইফ বসাইতে পারেন, এই ফলসের মধ্যে আবার ইফ বসে আবার অন্য কোনো ফাংশন বসাইতে পারেন, বা এরকম কোনো কাজ দিতে পারেন যে যদি সত্যি হয় তাহলে এই সেলের নাম্বারের সাথে এত যোগ হবে এত বিয়োগ হবে, এগুলো অ্যাড করতে পারেন। সেম এস অরের ক্ষেত্রে, জাস্ট এন্ডের ক্ষেত্রে কি হয়, আমাদের দুইটা বা দুই বা ততোধিক যতগুলো শর্তই থাকুক, প্রত্যেকটা শর্ত যখন সত্যি হবে তখনই মাত্র সেটা আমাকে ট্রু ভ্যালু দিবে। আর অর ফাংশন আমাকে ফেল দেয় শুধুমাত্র তখনই যখন আমার দুইটা বা যতগুলো ক্রাইটেরিয়া দিছি তার একটাও ম্যাচ হয় না তখন। যেমন ওনার দেখেন অ্যাটেন্ডেন্সটা একটু কমাই দিছি, ওনার মার্কও সে ফিল আপ করতে পারে নাই এবং অ্যাটেন্ডেন্সও সে ফিল আপ করতে পারে নাই, আলটিমেটলি তার রেজাল্ট কি আসছে, ফেল আসছে। ঠিক আছে, আলটিমেটলি রেজাল্ট ফেল আসছে। যখন 100টা শর্ত দেন 100টার কোনোটাই সে মিট করতে পারে নাই, শুধুমাত্র তখনই অর ফাংশনের ক্ষেত্রে ফলস আসে। ঠিক আছে, শুধু তখনই অর ফাংশনের ক্ষেত্রে ফলস আসে। বুঝতে পারছি, এই জিনিসগুলা সবাই প্র্যাকটিস করব। রেকর্ডিংটা সেভ